ওম তৎসৎ। ওম শ্রী পরমাত্মনে ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ। আমি ডাক্তার গোপেশ চন্দ্র রায়, এইচডি হোমিও মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় হচ্ছে ইডিমা বা শোথ। বাংলায় আসলে এই নামটা কেমন যেন লাগে, তার থেকে অনেকেই আমরা কিন্তু ইডিমা নামটা কিন্তু পরিচিত। আপনারা কি বলেন, কোন নামটা আপনারা বেশি পরিচিত বলেন? বা ইডিমা বলতে আপনার কি বলছেন, এক একজন করে বলেন, তারপরে আমি আলোচনা করলে আশা করি আরো ভালো হবে। আপনার একজন বলেন ইডিমা বলতে কি বোঝেন? স্যার, আমরা নর্মালি যখন ইডিমা বলি বা শোথ বলি, তখন আমরা নর্মালি একটা জিনিসই চোখের সামনে আসে, যে কোনো কিছু নর্মালের চাইতে একটু অ্যাপিয়ারেন্স আলাদা হয়ে যায়, সেটা হচ্ছে ফুলে যাবে বা সেখানে পানি ধরে যাবে এরকম। যেমন আমরা অ্যাট ফার্স্ট দেখি যে ইডিমা কোথায় হয়, পায়ে হয় বা হাতে হয়, তখন আমরা নর্মালি বলি, টিপে বা হাত দিয়ে দেখে বলি যে আপনার শোথ হয়েছে বা ফুলে গেছে। এইটাই নর্মালি আমাদের অ্যাপিয়ারেন্স বা মনে পড়ে। খুব সুন্দর। আর কারো কোনো মত? কামরুন্নাহার ম্যাম, আপনাকে বলতে হবে, অংশগ্রহণ করতে হবে। ইডিমা বলতে মূলত ফুলে যাওয়াটাকেই বুঝি, কোনো স্থান ফুলে যাওয়া। ঠিক আছে, আপনি যেটা বলছেন সম্পূর্ণরূপে ঠিক। আসলে ইডিমা বা শোথ আমরা সচরাচর যেটা দেখে থাকি, এটাকে আমরা পা ফোলা বা পেট ফোলানি, একটা রুগী আসলো তো অনেক সময় আছে মুখ ফোলানিও আসে। তো আমাদের কাছে যখন রোগী আসে তখন আমরা সাধারণত কি করি, একটা জায়গায় চাপ দিই, চাপ দিয়ে দেখি যে ওইটা ডেবে যাচ্ছে, মানে আঙ্গুলটা ডেবে যাচ্ছে না ডাবছে না। তো যদি ডেবে যায় তাহলে আমরা একে বলি তাহলে কি বলা হয়, পিটিং ইডিমা, নন পিটিং ইডিমা। তো এইভাবে আসলে বলা হয়ে থাকে। সাধারণত হাত পা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়ার রোগকে আমরা ইডিমা বলে থাকি। এখন এখানে মূলত হয় কি, আমাদের শরীরে যে অতিরিক্ত ফ্লুইড গুলো আছে শরীরের বিভিন্ন কোষে থাকে, এই কোষের থেকে সেটা নিচের দিকে নামতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বয়স্ক ব্যক্তি যারা আছে আহ তাদের হাত পায়ের গোড়ালিটা ফুলে যায়। তো এই কারণে আসলে আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ছবিটা দেখলে বুঝতে পারবেন, আমরা এভাবে পরীক্ষা করি। আসলে আপনারাও মনে করবেন যে বয়স্ক একজন মানুষের যখন পাটা এভাবে ফুলে যায় তখন আমরা এরকম চাপ দেই কিনা বলেন? হ্যাঁ স্যার, দি। হ্যাঁ, তো এটাই, অর্থাৎ শরীরের পানির পরিমাণ বেড়ে শরীর ফুলে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় ইডিমা বলা হয়। ঠিক আছে, এতটুকু সংজ্ঞা লিখলেই হবে। এখন ইডিমা যখন আমাদের রুগী আসে তখন আমরা পরীক্ষা করব, এটা যেমন ঠিক আছে। তো আমাদের আগে জানতে হবে কজেস অফ ইডিমা, এর কারণ কি। দেখেন, প্রথমত এই ছবিটা যদি ভালোভাবে দেখেন, ইডিমা নর্মাল ফুড, এখানে আপনারা ছবিতে যদি দেখেন একটু খেয়াল করেন, এই জায়গায় এইটা আমাদের একটা পায়ের ছবি, ঠিক আছে, এটা নর্মাল। আর পিটিং ইডিমা এটা, অর্থাৎ আমাদের চাপ দিলে কি হচ্ছে, পাটা আঙ্গুলটা ডেবে যাচ্ছে চাপ দিলে, তার মানে কি এটা ফুট আমাদের কি আছে, ফুলে আছে। এখন আমাদের চাপের যে গ্রেডিং সিস্টেম, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি যখন একটা রুগীকে দেখবেন তখন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4, অর্থাৎ আপনার সিভিয়ার, মডারেটর, এই বিষয়গুলো কিন্তু আপনাকে গ্রেডিং করা লাগবে। কারণ আপনি যদি গ্রেডিং ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি সঠিক ওষুধটা দিতে পারবেন না। কারণ ওষুধ আমরা অনেকেই সঠিক নির্বাচন করে থাকি, কিন্তু সমস্যাটা হয় কোথায়, মেডিসিনের পোটেন্সি সিলেকশনে। এখন গ্রেড 1 অর্থাৎ 2 মিলিমিটার, যদি আপনি চাপ দেওয়ার পর 2 মিলিমিটার পর্যন্ত যদি আঙ্গুলটা ডেবে যায় তাহলে সেটা গ্রেড 1। গ্রেড 2-তে 3 থেকে 4 অর্থাৎ দ্বিগুণ, তাহলে 4। গ্রেড 3-তে 8 দ্বিগুণ ধরেন 6, অর্থাৎ 5-6। আর গ্রেড 4-এ 8। এই যে 1, 2, 3, 4, এই 4টা গ্রেডিং হয়ে থাকে। এখন কেন হয়,
আমরা যদি চিন্তা করি হার্ট ফেলিয়ার, লিভার সিরোসিস, কিডনি ডিজিজ, থাইরয়েড ডিসঅর্ডার এবং অনেক অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন আছে যে ওষুধগুলো খেলে কিন্তু পানি জমে, ঠিক আছে? এই ওষুধগুলো অর্থাৎ ওষুধের কারণে হতে পারে, আবার অনেকের আছে যে ব্লাড প্রেশার যে ওষুধগুলো আছে সেটা যদি তার শরীরে স্যুট না করে তাহলেও শরীরে পানি জমতে পারে। তো সাধারণত একজন মানুষের যখন 60 বছর বেশি হয় তখন এই রোগ প্রবণতা বাড়ে, অর্থাৎ ইডিমা হওয়ার সম্ভাবনা বাড়ে বা ইডিমা বেশি হয়ে থাকে। এরপরে আমরা তখন তাদের বিভিন্ন রোগ হয়। আবার অনেক সময় আরেকটা বিষয় দেখা যাচ্ছে মেয়েদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে যখন একজন মা হতে চলে অর্থাৎ যখন সে গর্ভ অবস্থায় থাকে তখন তারও কিন্তু শরীরে পানি জমে, মানে রস নামে। গ্রাম্য ভাষা বলে কি যে রস নামছে। এই কথাটা আপনারা শুনেছেন কিনা? তো জি স্যার, এছাড়াও আমাদের জি, শরীরে স্যার। ধরেন বিভিন্ন ক্রনিক ডিজিজ, ধরেন হৃদরোগ, কিডনির রোগ, লিভার সিরোসিস, এই ধরনের রোগের কারণেও ইডিমা হয়ে থাকে। আবার আমরা যদি চিন্তা করি বিশেষ করে যে গর্ভাবস্থায় তো বলেছি একটু আগে, তো এই কারণে প্রেগনেন্সি পিরিয়ডে মায়েদের ইডিমা হয়ে থাকে। আবার যদি চিন্তা করেন যে মেয়েদের মাসিকের আগে এবং পরে দেখা যাচ্ছে শরীরে যদি বিভিন্ন হরমোনাল চেঞ্জ হয়ে থাকে, তো এটার কারণে অনেক সময় ফ্লুইড জমতে পারে শরীরের কয়েকটা অংশে, বিশেষ করে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানে একটু ফুলে যেতে পারে, সোলেন হতে পারে, অর্থাৎ মিনিস্ট্রেশনের আগে পরে আপনার রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলো আছে সেখানে ফুলতে পারে, এটা খেয়াল করতে হবে। তারপরে দীর্ঘদিন ধরে যদি কোনো ব্যক্তি রক্ত স্বল্পতায় ভোগে, হঠাৎ করে তাকে শরীরে রক্ত প্রয়োগ করা হলো বা রক্ত দেওয়া হলো, মানে আপনার প্রচুর পরিমাণে অ্যানিমিয়ার পেশেন্ট ছিল, আপনার হঠাৎ করে রক্ত দেওয়া হয়েছে, তারপরে সে ফুলে গেছে, তারপরে থাইরয়েডের সমস্যা রয়েছে, তো এই সকল ক্ষেত্রে কিন্তু এই ইডিমা হয়। এখন আমাদের প্রথমে কি করতে হবে, কারণটাকে খুঁজে বের করতে হবে। সেটা কিডনি রোগের জটিলতার কারণে হলো, না হৃদরোগের জটিলতার কারণে হলো, না থাইরয়েডের কারণে হলো, এই যে ফ্লুইডটা কেন জমছে, কোন অর্গানের কারণে জমছে, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এখন এর মধ্যে থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে ধরেন আমাদের পানি শরীরে যদি কোনো কারণে জমছে কিন্তু ফুলছে না, অর্থাৎ আমাদের পানি শরীরে যখন জমে কিন্তু কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, সেইটাকে বলা হয় ফ্লুইড রিটেনশন সিনড্রোম। একটু নোট করবেন, কারণ এখানে বেশ কিছু আমাদের ডিজিজ রয়েছে যেগুলো একদম একই রকম, কিন্তু এর মেডিটেশন আমাদের জন্য সহজ, কারণ আমরা যেহেতু লক্ষণ সাদৃশ্যে ট্রিটমেন্ট করি সেই জন্য আমাদের জন্য সহজ। কারণ আপনি সাধারণ লক্ষণ এবং অসাধারণ লক্ষণকে খুঁজে বের করবেন। তাহলে আমাদেরকে জানতে হবে ফ্লুইড রিটেনশন সিনড্রোম এটা কি, এটা নিয়ে কিন্তু নেক্সট ক্লাসে আপনারা পড়বেন, পড়ার পরে আপনারা অবশ্যই আমাকে বলবেন, তাহলে ওটা নিয়ে আলোচনা করতে পারবো। অনেক সময় একে আমরা বলে থাকি ইডিওপ্যাথিক ইডিমা, ঠিক আছে, ইডিওপ্যাথিক ইডিমা বলা হয়। এখন আমাদের বর্তমানে এই রোগটা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। দেখেন আগে আমি বলেছি 60 বছর, কিন্তু বর্তমান সময় আপনার 20 থেকে 50 বছরের নারীদের মধ্যেও কিন্তু এই রোগ বেশি দেখা যাচ্ছে। তার মানে এটা কি যে পুরুষদের বা শিশুদের এই রোগ হবে না? হ্যাঁ, হতে পারে, তবে পুরুষ ও শিশুদের ক্ষেত্রে এই রোগটা হওয়াটা বিরল, মানে স্বাভাবিক নয়, এটা খুবই কম দেখা যায়, কিন্তু তাদের মধ্যেও এই রোগটা হতে পারে। এখন কজেস অফ ইডিমা আপনার যেটা আমি বলেছি, যেটা ছবিতে আপনি দেখেন, এখানে বাঁ পাশে একটা ছবি রয়েছে, দেখা যাচ্ছে কি চোখটা ফুলে গেছে, দেখা যাচ্ছে। এখন জি স্যার। আপনার মায়ের তো ছবি দেখছি হ্যাঁ বলুন। স্যার, চোখ না পায়ের ছবি দেখছি, লেগ। বাঁ সাইডে দেখেন, ওটা তো ডান সাইড। আমি চোখ দেখতে পাচ্ছি। কাইন্ডলি আপনি একটু আরেকবার করেন, আপনার মোবাইলটা একটু নাড়াচাড়া করেন, আপনি দেখতে পাবেন দুই পাশে দুইটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে পায়ের ছবি দেওয়া আছে, একটা মুখের ছবি দেওয়া আছে, কারণ আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। দেখেন আমাদের যে ভেনাস, যে আমাদের শিরাগুলো আছে, হাই লোকাল ভেনাস প্রেশারের কারণে হতে পারে,
আপনার লিমফেটিক যে অবস্ট্রাকশন, আমাদের লিমফেটিক যে গ্ল্যান্ডগুলো আছে তাতে অবস্ট্রাকশন হলে সেখানে ফুলতে পারে। তারপরে লো প্লাজমা যদি আমাদের হয়, অনকোটিক প্রেসার যেটাকে বলা হচ্ছে, বা সিরাম অ্যালবুমিন যদি আমাদের শরীরের ভারসাম্য হারায় যায়, কমে যায় বা বেড়ে যায়, তাহলে প্রবলেম হতে পারে। আমাদের এই সকল কারণে কিন্তু হয়ে থাকে। এখন আমাদেরকে আরো বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। দেখেন, ইডিমা হলে কি হয়, তার মাথা ব্যথা হতে পারে, তার নিক পেইন হতে পারে, ঘাড় ব্যথা করতে পারে, স্টিফনেস থাকতে পারে, আটকে যেতে পারে, তার নসিয়া ভমিটিং, তার বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে, খুব ক্লান্তি থাকতে পারে, তার চোখের দৃষ্টিতে প্রবলেম হতে পারে, ভীষণ পরিবর্তন হতে পারে, চোখের যে তার দৃষ্টিশক্তির পরিবর্তন হতে পারে। তারপরে তার মনে রাখা, অর্থাৎ যে কোনো কিছু মনে রাখার যে ব্যাপারটা আছে সেটা দেখা যাচ্ছে দিন দিন কমে যেতে পারে, অর্থাৎ ভুলো মন হতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আমাদের মাসকুলার ইডিমা হতে পারে, এগুলো বিভিন্ন রোগ রয়েছে। তাহলে আমাদের এই যেমন এই বিষয়টা খেয়াল রাখবো, তদ্রূপ আমাদের আরো কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। কারণ আমরা এই যে চিকিৎসা করতে গেলে আমাদের ইডিওপ্যাথিক ইডিমা এটা জানতে হবে। তো ইডিওপ্যাথিক ইডিমা কি, দেখেন একটু আগে বলেছি কিন্তু আবার একজন বলেন তো ইডিওপ্যাথিক ইডিমা কি, একটু আগে বর্ণনা করেছি। স্যার পানি জমে যায় কিন্তু ফুলে না। হ্যাঁ, তাহলে আমরা যখন সুস্পষ্ট কারণ পাওয়া যায় না, মানে পানি আসা যখন সুস্পষ্ট কারণ যেটা কেন হচ্ছে সেটা যখন পাওয়া যায় না, তখন সেটাকে বলা হচ্ছে ইডিওপ্যাথিক ইডিমা। এখন ফ্লুইড রিটেনশন সিনড্রোম, তারপরে এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ফ্লুইড রিটেনশন সিনড্রোম যেটা, এটা আসলে এই রোগের প্রাকৃতিক কারণ মানে এখন পর্যন্ত অজানাই রয়ে গেছে, কেউ সঠিকভাবে বলতে পারবে না। তবে এই সমস্যার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাচ্ছে। কেন? আমাদের লাইফস্টাইল, অর্থাৎ যেটা লাইফস্টাইল ডিজিজ, যেমন আপনি বলেন ডায়াবেটিস, মানসিক সমস্যা, অনেক সময় যে জন্ম নিয়ন্ত্রণ পিল খায় না মায়েরা, তো এই সকল জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে কিন্তু বোঝা যায় না, সে বলছে না আমি তো কিছু খাই না। তো আপনি সন্তান কয়টা? কয় কি একটা। তো এই যে সন্তানের বয়স কত? 5 বছর। তো এখন কি আপনারা সন্তান নেওয়ার জন্য চিন্তা করছেন না? না। তো কি খান? ওই তো প্রতিদিন আমি জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছি, সুখী খাচ্ছি। তো এই ধরনের যে কথা বলা হয়, বা ফেমিকন খাক বা অন্য কোনো মেডিসিন বলুক, যেটা জন্ম নিয়ন্ত্রণ বা সে ইনজেকশন আপনার ভিতরে দিল, বিভিন্ন রকম আছে। তাহলে এইগুলোর কারণেও কিন্তু কি হচ্ছে, আমাদের এই রোগটা হচ্ছে। এবং প্রস্রাব বাড়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওষুধ সেবনের কারণে কিন্তু এই ধরনের রোগ হয়ে যায়। এখন আমাদের লক্ষণটা কি? মূল লক্ষণ খুবই সহজ, আমি একটু আগেও বলেছি। আপনি একজন বলুন তো মূল লক্ষণ কি কি হতে পারে? স্যার তার মাথা ব্যথা হবে, তার হচ্ছে ব্যাক পেন, মানে গলায় ইয়া হবে, তারপরে হচ্ছে মাঝে মধ্যে তার মানে ফোলা ভাব তো থাকবেই, সাথে সাথে মানে পেন হবে। ঠিক আছে, সুন্দর। তো এখানে চোখ ঝাপসা ঝাপসা বা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য হতে পারে, পেটে ব্যথা থাকতে পারে। তবে এই বিষয়গুলোর থেকে মূল আমাকে বলতে হবে লক্ষণে কিন্তু মুখ, হাত, পেট, পা ফুলে যাওয়া। ইডিমার প্রথম লক্ষণই হচ্ছে ফুলে যাওয়া। আপনি যেটা বললেন ওটা কিন্তু পরের স্টেজ। ফার্স্ট স্টেজ ফুলে যাওয়া। যদি না ফোলে তাহলে কিন্তু আপনি এই দিকে যেতে পারবেন না। এইজন্য আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। আবার যখন আপনি এই লক্ষণগুলো বলছেন, তার সাথে কিন্তু যেমন অতিরিক্ত ক্লান্তি বোধ, বা অবসাদ, খিটখিটে মেজাজ, উদ্বেগ, অনিদ্রা, বিষণ্ণতা, এটা কিন্তু প্রায় সকল রোগের ক্ষেত্রেই থাকে, ইডিমাতেও রয়েছে। এবার অতিরিক্ত পিপাসা লাগা, প্রচুর পরিমাণে পানি খাচ্ছে, রাতে ঘন ঘন প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব বন্ধ হয়ে গেছে, এগুলো হতে পারে। এখন প্রথমেই আমরা রোগী যখন আসবে তখন আমরা কাউন্সিলিং করে বোঝার চেষ্টা করব যে তার কোনো ইতিহাস, পাস্ট হিস্ট্রিতে কোনো মারাত্মক ডিজিজ ছিল কিনা, যেটা ট্রিটমেন্ট সে করেছে সেটা কি অবস্থায় আছে, এটা খুঁজে বের করতে হবে। এরপরে দেখা যাচ্ছে আপনাকে প্রশ্নের মাধ্যমে বুঝে নিতে হবে সে যে হঠাৎ করে ওজন কমানোর জন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, বা কোনো ব্যায়াম করছে কিনা, বা করেছিল হঠাৎ করে বাদ দিয়ে দিয়েছে কিনা। তারপরে ঘুমানোর সময় সে সঠিকভাবে ঘুমাচ্ছে কিনা। অনেকে আছে
ঘুমের সময় পা বালিশের উপরে দিয়ে উঁচু করে রাখে। এবার যদি পা হঠাৎ করে আপনার পা বেশি উঁচুতে রাখে, মাথা নিচুতে রাখে, তখনও কিন্তু মুখটা ফুলে যেতে পারে। অনেকে আছে যে খাদ্য গ্রহণের কোনো তারতম্য হয়েছে, নতুন এমন কোনো কিছু খেয়েছে যাতে অ্যালার্জি রয়েছে। অ্যালার্জিক্যাল রিঅ্যাকশন এর কারণে কিন্তু মুখটা ফুলে যেতে পারে। তো এই যে দেখেন আপনার ঠোঁটটা ফুলে গেল, এই ঠোঁট ফোলা দেখেও কিন্তু আমরা অনেক সময় খেয়াল করতে পারি বা আমাদের কাছে মনে হতে পারে যে আসলে ঠোঁট ফুলে যাচ্ছে। এই ঠোঁট ফোলাটা কি রোগ হতে পারে? আপনারা একটু কাইন্ডলি বলবেন? এই যে ফোলা, এই ঠোঁট ফোলা দেখে আপনি কি ভাবতে পারেন? এটাকে কি রোগ বলে? স্যার এটাকে আমাদের দিকে বলে যে ঠোঁট ফুলে গেছে, তোমার জ্বর হয়েছে, জ্বর শুটা হয়েছে, সেটা বলে। ওকে। আপনি যেটা বললেন সেটা অনেকটা ঠিকই আছে। এটা লিপ ইডিমা বা ঠোঁট ফুলে যাওয়া। ঠোঁট ফুলে যাওয়া বলতে আমরা কি বুঝবো? ঠোঁটের আভ্যন্তরীণ ঠোঁটের যে কোষ বা কলায় ফ্লুইড জমেছে, জলীয় পদার্থ জমে ঠোঁটের আকৃতি বড় হয়ে গেছে। ঠিক আছে? এখন এই ঠোঁট ফুলে যাওয়া মানেই যে স্বাভাবিক একটা জিনিস তা না। কারণ এটার মধ্যে অনেক গভীর চিন্তা ভাবনা রয়েছে। যে ঠোঁটটা ফুলে গেল কেন? এটা স্বাভাবিক না কিন্তু। এর কারণে হতে পারে কোনো সংক্রামক রোগ, যেটা আপনি বললেন জরঠোসা। আমাদের এখানে জরঠোসা বা কোল্ড, আপনি মেডিকেলে যদি বলেন তাহলে জরঠোসাও বলতে পারবেন না। আপনাকে বলতে হবে কোল্ড সোর। ডিজিজটা হচ্ছে কোল্ড সোর বা জরঠোসা। এরপর আপনি এখানে প্রদাহ হতে পারে, আপনি হারপিস হতে পারে। হারপিসের মধ্যে যদি ঠোঁট ফোলে তাহলে বলতে হবে জিনজাইভোস্টোমাইটিস। নামটা অনেক বড়। ঠিক আছে? এই ধরনের ডিজিজ রয়েছে। তারপরে অ্যালার্জি জনিত কারণে হতে পারে। অনেকে দেখা যাচ্ছে আম খেলো, বর্তমান সময়ে যেটা দেখা যায় যে আম খেয়ে আমের ক্ষীর লেগেছে, একদম ফুলে উঠেছে। আসলে এই জিনিসটা কিন্তু অনেক দেখা যায়। তারপরে সূর্যের আলো, তারপরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, তারপরে কারো ক্ষেত্রে যে ধরেন আশেপাশে যে আমাদের পোকামাকড় থাকে না? শুঁয়োপোকা আছে, এই ধরনের পোকামাকড়ের যে আল, এগুলো মুখে লাগলে, কোথাও লাগলে কিন্তু ফুলে যায়। তো এই কারণগুলো খেয়াল করতে হবে। আ অনেকের আছে যে অ্যানাফাইলটিক রিঅ্যাকশন হয়ে থাকে। তো এই বিষয়গুলো ভাইরাসের কারণে হতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে অনেক সময় লিপস্টিক যদি প্রসাধনীতে ভেজাল থাকে, ওটা ব্যবহার কারণে ঠোঁট ফুলে যেতে পারে। তো এই যে এক ঠোঁট ফোলা নিয়ে আপনাকে কত কিছু চিন্তা করতে হচ্ছে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। কারণ কারণ ছাড়া আসলে কোনো কিছু তো হয় না। তাহলে বিনা কারণে তো এটা ফোলেনি। কারণটাকে আপনাকে বের করতে হবে। এটা বের করার পরে ধরেন আপনি আরো বেশ কিছু বুঝলেন যে তার অ্যাক্রোমেগালি হতে পারে, সেলুলাইটিস থাকতে পারে, ক্রনিক ডিজিজ থাকতে পারে, তার মধ্যে অ্যাজমা থাকতে পারে, তারপরে কন্ট্রাক্ট ডার্মাটাইটিস থাকতে পারে, এনজিওইডিমা থাকতে পারে, হাইপারথাইরয়েডিজম থাকতে পারে, তারপরে কাওয়াসাকি ডিজিজ থাকতে পারে, স্টিফেন জনসন সিনড্রোম থাকতে পারে, গ্লুকোগোনোমা থাকতে পারে। গ্লুকাগোনোমা। ঠিক আছে? তো এই ধরনের রিভিউ কিন্তু থাকতে পারে। এটা আমাকে এই হিস্ট্রি নিতে হবে। এইজন্য বলা হয় যে পূর্ণ রোগীলিপি। আপনাকে কেস টেকিংটা সম্পূর্ণ আকারে করতে হবে। আপনি কিন্তু কোনো কিছু বাদ দিতে পারবেন না। অর্থাৎ কেস টেকিং করবেন সম্পূর্ণ। ঠিক আছে? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। এরপরে যখন আপনি এটা দেখলেন তখন আপনি একটু বলতে পারেন যে ঠিক আছে, আপনি একটু গরম পানি বা একটু ঠান্ডা পানি লাগিয়ে দেখেন কিসে আপনার ভালো লাগে। একটা ঠান্ডা যে বলে না আপনার হট ওয়াটার প্যাড এর মধ্যে পানি গরম করে সেটা দেয়। দিয়ে কিন্তু আপনার ওটা দেখে। তো আমি যতটুকু বললাম আপনারা একজন কাইন্ডলি আমি যেটা বলেছি আপনারা কতটুকু বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু বলবেন? তাহলে আমি বুঝতেই পারবো। মানে এতক্ষণের আলোচনাটা আপনার একজন একটু বলুন। যে কি আপনি বুঝাচ্ছেন? নরমালি যখন কোনো কিছু ফুলে যায় তখন আমরা বলি যে এটা হচ্ছে ফুলে গেছে। সেটা কোষজনিত কারণে হতে পারে বা তার কোনো অ্যাজমাজনিত কারণেও হতে পারে বা অন্য কোনো প্রবলেমের কারণে হতে পারে। অথবা হচ্ছে তার লিপস্টিকের কারণে হতে পারে। মানে রাসায়নিক দ্রব্য ব্যবহার কারণে হতে পারে। এখানে হলে বিভিন্ন কোষগুলো ফুলে যায়। এজন্য নরমালি হয়ে থাকে। সেখানে আমরা রেমেডি হিসেবে ইউজ করতে পারি গরম পানির মানে হট ওয়াটার এবং কুল ওয়াটারের একটা থেরাপি দিতে পারি। এই তো।
সুন্দর, আসলে খুব ভালো লাগলো। কামরুন্নাহার ম্যাম, আপনি বলুন। কামরুন্নাহার ম্যাম, আপনি বলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি বলুন। কোনো ফুলে গেলে আমরা ফুলার কারণ হিসেবে ঠোঁট যদি ফুলে যায় তাহলে ফুলার কারণ হিসেবে আমরা এটা অ্যাজমার কারণ হিসেবে মনে করতে পারি। কোনো পোকার কামড় কিংবা শুয়োপোক আছে, ওটা হাঁটলেও ফুলে যায়। তারপর মেয়েরা যে লিপস্টিক ব্যবহার করে, লিপস্টিকের কারণে এটা হতে পারে অ্যালার্জি জনিত কারণ, অথবা কোনো কেমিক্যাল জনিত কারণে হতে পারে। তখন আমরা এটা হিসেবে মানে ম্যানেজমেন্ট বলা যায় স্যার, যে গরম পানি অথবা ঠান্ডা পানির থেরাপি দিয়ে দেখতে পারি এটা কি অবস্থা হয়। হ্যাঁ, আপনি এটা যেটা বলেছেন ঠিক আছে। এটা আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে এটা তার, কারণ কি আমরা ঠান্ডা গরম পোষণ, আমরা হোমিওপ্যাথিতে কিন্তু কয়েকটা বিষয় খেয়াল করি। রাসবৃদ্ধি, রাসবৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। আপনার রাসবৃদ্ধি যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু সঠিক মেডিসিন সিলেকশনে যেতে পারবেন না। এবার হচ্ছে তার ভালো লাগা, অর্থাৎ কিসে তার ভালো লাগে, কিসে তার খারাপ লাগে। ঠিক আছে, এই দুইটা জিনিস দেখলে কিন্তু আপনার মেডিসিনটা সিলেক্ট করা খুব সহজ হয়ে যাবে। এরপরে আমরা লক্ষণ, আমি এর আগেও আলোচনা করেছি, তারপরে আপনারা একটু খেয়াল করেন। তাহলে এইখানে যদি ছবিটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছেন? আঙ্গুল কয়টা কিন্তু খুব সুন্দরভাবে ডেবে গেছে কিন্তু, এবং চকচক করছে, অর্থাৎ ত্বক ফোলা প্রসারিত চকচকে দেখায়। ত্বকে চাপ প্রয়োগ করলে তা কয়েক সেকেন্ডের জন্য গর্ত হয়ে থাকে। এটা তার রোগের তীব্রতা অনুসারে কারো কয়েক সেকেন্ড, কারো বেশি, কারো 1 মিনিট, কারো 2 মিনিট, এরকম কিন্তু বেশি লাগবে। ঠিক আছে, তারপরে গোড়ালির মুখ বা চোখের ফোলা ফোলা ভাব থাকা, তাহলে গোড়ালির মুখ, অর্থাৎ তার পায়ের যে গোড়ালি, যে এই যে গোড়ালির মুখ বলতে কিন্তু এই জায়গাটা বোঝানো হয়। ঠিক আছে, এই জায়গাটা বেশি ফোলা থাকে। গোড়ালি মুখ, গোড়ালি, তারপর গোড়ালি অর্থাৎ উপরের অংশ, অর্থাৎ এখানে যে আপনার যে জায়গাটা উঁচু থাকে না, ওর পাশেই আপনার দেখবেন ফোলার ভাব থাকে। এরপর আমাদের মুখ বা চোখের যে অংশটা আমাদের ফোলা থাকে, এইখানটা যেটা আমি ছবিতে দেখিয়েছিলাম। তারপরে শরীরের অংশ, বিশেষ করে শক্ত জয়েন্ট গুলোতে ব্যথা থাকে। এই ক্ষেত্রে আপনার ওজন বৃদ্ধি, অর্থাৎ হঠাৎ করে বেড়েও যেতে পারে দ্রুত, আবার অনেক ক্ষেত্রে যে ওজন বাড়ে তা না, কমেও যায়। এবার তলপেটের আকার বেড়ে যাওয়া, হাঁটলে বা পরিশ্রম করলে আমাদের শরীরে ক্লান্ত হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া। ঠিক আছে, এই বিষয়গুলো থাকে। এখন আমাদের করণীয় কি? আপনার যখন একজন রুগী আসবে তখন আপনি কি করবেন? প্রথমে আপনাকে সুন্দরভাবে একটা কেস টেকিং করতে হবে। আগে কি, একজন চিকিৎসকের রোগীর হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি টেকিং করতে হবে, কেস হিস্ট্রি নিতে হবে। এবং এডিমার কারণ শনাক্ত করার জন্য আপনার যেমন রোগীলিপি করতে হবে সঠিকভাবে, এর সাথে আপনার এক্স-রে দিতে হবে, আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে, কিছু ব্লাড টেস্ট করাতে হবে, ইউরিন টেস্ট করাতে হবে, এগুলো কিন্তু করাতে হবে। এবং নিয়ম মেনে ওষুধ সেবন করলে এই রোগটা সেরে যায়, তাকে বলতে হবে, তাকে আশ্বস্ত করতে হবে যে না, এটা সুস্থ হওয়া সম্ভব, এটা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আপনাকে ওইটা বলবেন ঠিকই, কিন্তু আপনি কিন্তু স্বাভাবিকভাবে নিবেন না, কারণ এটার ভিতরে কোনো না কোনো মারাত্মক কারণ রয়েছে, এটাকে খুঁজে বের করতে হবে। এখন কোনো ওষুধের প্রভাবে হলো, তাহলে যদি ওষুধের প্রভাবে হয় সেই ওষুধটা আপনাকে বদলে দিতে হবে। এই জন্য আপনার অ্যালোপ্যাথিক ওষুধগুলোর সম্পর্ক পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। ঠিক আছে, কারণ যে ওষুধ সে খেয়ে আসছে, ওই ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো ধারণা না থাকে তাহলে কি হবে বলুন? হবে না তো। সেই সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। ঠিক আছে, এরপরে আমাদেরকে কি করতে হবে?
রোগীর জীবন যাপনে খাদ্য তালিকার কিছু পরিবর্তন আনতে হবে। যেমন সে যদি প্রচুর লবণ খায় ওটা বাদ দেওয়াতে হবে, যদি প্রচুর চিনি খায় সেটাও বাদ দেওয়াতে হবে। খাদ্য তালিকায় চিনি এবং লবণ, সাদা চিনি সাদা লবণ দুটোই বিষ, এটা খাওয়ানো যাবে না, এটা বন্ধ করাতে হবে। এরপরে তার রক্ত সঞ্চালন বাড়ানোর জন্য হাঁটা, তারপরে কিছু ব্যায়াম করা, এগুলোর জন্য তাকে বলতে হবে যে তাকে পরামর্শ দিতে হবে, দেখেন আপনার এই সমস্যার জন্য আপনি এটা এটা করতে পারেন। ঠিক আছে, এভাবে আপনি তার সাথে কথা বলবেন। আবার অনেক সময় আছে কি, টিউমার হলে অর্থাৎ শরীরে যদি লিম্ফেটিক গ্ল্যান্ডে যদি টিউমার হয় তাহলে কিন্তু শরীর ফুলে যায়। আপনার রিমোটেড আর্থ্রাইটিসের যে ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু অনেক সময় আমাদের শরীরটা ফুলে যায়। এখন এটা হলে আপনার কি করা যাবে, আপনি কিছু প্রাকৃতিক উপাদান, হোম রেমেডি আপনি বলবেন, ঘরোয়া প্রতিকার বলবেন যে ঠিক আছে আপনি ওষুধ তো খাবেন কিন্তু তার সাথে আপনি আরো কিছু নিয়ম মানবেন। যেমন প্রথমে আপনি বলতে পারেন যে দেখেন আপনি গ্রিন টি খাওয়া শুরু করেন। তাহলে গ্রিন টি কি করে, এটার বৈশিষ্ট্যটা কি, গ্রিন টি সবুজ চাল গ্রিন টি আমরা বলি, তো এটা প্রস্রাবের পরিমাণটা বাড়ায়, শরীরে অতিরিক্ত তরল আমাদের প্রস্রাবের সাথে বেরিয়ে যায় এবং আমাদের শরীরের জন্য খুবই উপকার। এবং প্রতিদিন যদি আমরা যদি গ্রিন টির সাথে একটু যদি মধু মিশিয়ে খাই তাহলে খুব ভালো করে। অনেক সময় বলতে পারেন যে গ্রিন টি বাজারে যেটা সেটা গ্রিন টি না, শুধু সেটা গ্রিন টি না, আপনি পুদিনা পাতা, অর্থাৎ আপনি যদি পুদিনা পাতা করেন, একটু জ্বালান, ওর সাথে একটু মধু দেন, এটাও গ্রিন টি। ঠিক আছে, এরপরে হলুদ, এই হলুদে আমাদের অনেক উপকারী উপাদান রয়েছে। তো হলুদে কি থাকে দেখেন, হলুদে যে যৌগ উপাদান থাকে এর মধ্যে কারকিউমিন, ঠিক আছে, কারকিউমিন কি করে, আমাদের প্রদাহ বিরোধী বা আমাদের ডিটক্সিফাই করে, আমাদের শরীর থেকে যে ডিটক্স করে, অর্থাৎ আমাদের যে শরীরে যে টক্সিক জমে সেটাকে বের করে দিতে সাহায্য করে। এবং এক গ্লাস, এটা খাওয়ার নিয়ম কি, আপনি যদি ব্যথা বিষয় তাহলে এক গ্লাস কুসুম গরম পানিতে বা দুধে 1 চামচ পরিমাণ, 1 চিমটি পরিমাণ হলুদ গুলে মিশিয়ে ওটা খেতে হবে। ঠিক আছে, অনেক সময় যে আমাদের গ্রামের দিকে এখনো প্রচলন আছে, কোথাও ব্যথা পেলে আলতো করে মানে হলুদ ফেটিয়ে মানে একটা পেস্টের মতন করে কিন্তু সেখানে লাগায় এবং লাগালে কিন্তু ব্যথা কমে যায়। এই জিনিসটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। এটা বলতে পারেন যে পা ফোলা রয়েছে, দেখেন এখানে ছবিতেও হলুদের কিন্তু ছবি রয়েছে। ঠিক আছে, তারপরে যে গ্রিন টি, ধরেন গ্রিন টি কিন্তু যে একদম সম্পূর্ণ গ্রিন দেখায় তা না, অনেক সময় হলুদ হলুদও দেখায় গ্রিন টি। এই যে মধু রয়েছে, আপনি মধু খাবে, তো লেবু রয়েছে, লেবু খেতে পারে, তাহলে খুবই ভালো হয়, শরীরের জন্য উপকার হয়। শনের বীজ, তো এটায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তো এই ফ্যাটি অ্যাসিড কি করে, আমাদের শরীরে যখন কুসুম গরম পানিতে খাওয়া হয়, অনেক সময় তেঁতুলের বীজ গুঁড়া করে কিন্তু দিনে 2 বার কুসুম গরম পানিতে গুলে খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এরপর হচ্ছে সরিষার তেল যদি মালিশ করা হয় তাহলে আগের দিনের মানুষ ভালো থাকতো কেন, দেখেন আগের দিনের মানুষ শরীরে প্রচুর পরিমাণে সরিষার তেল মেখে কি করতো, তারা রৌদ্র পোহাতো, রৌদ্র পোহায় কাজে নেমে যেত, তারপরে গোসল করতো, গোসল করার পরে সরিষার তেল আগে পরে বিয়ের সময় অনেকে মাখতো। এই যারা মাখতো তারা কিন্তু 100 বছর বেঁচেছে। কিন্তু বর্তমান সময় আমরা বডি লোশন মাখছি কিন্তু সেই পরিমাণে কিন্তু আমাদের উপকার হচ্ছে না, এর থেকে কিন্তু সরিষার তেল অনেক ভালো। তো ধনে বীজ, এতে প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে, এটা প্রস্রাব বৃদ্ধি করে এবং আমাদের শরীরের জন্য ভালো। তারপরে আদা আমাদের শরীর উপকার করে, কাস্টর অয়েল উপকার করে। তারপরে আমাদের যে সন্দুক লবণ যেটা রয়েছে এটা খাওয়া উপকারী। তারপরে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি একটু পা ম্যাসেজ করেন, আগের দিনের গুরুজনদের কিন্তু পা চেপার কথা ছিল, অর্থাৎ পা চেপে দিত, এই পা চেপে দিলেও কিন্তু আমাদের ভালো লাগে এবং এখানে আপনি কয়েকটা মেডিসিন সিলেক্ট করতে সুবিধা হয় যে পা চাপলে উপশম, অর্থাৎ চাপলে ভালো লাগে, কোন কোন মেডিসিন যে আছে, যেমন ব্রাউনিয়া আছে, এরকম বেশ কিছু ওষুধ তখন আপনার সিলেক্ট করতে সুবিধা হবে। ঠিক আছে, এই জন্যই এই পরামর্শগুলো দিবেন এবং সবসময় আপনি বলবেন শরীরের তাপমাত্রা যেন দিনের একটা নির্দিষ্ট সময় তাপমাত্রা মেপে আপনাকে জানায়, 15 দিন বা 1 মাস। এটা আপনার 1 মাস পরে যদি আসে আপনি প্রতিদিন বলেন, প্রতিদিন ঠিক 8টার সময় বা ঠিক 9টার সময়, যে আপনার যে সময় আপনি খারাপ লাগে ঠিক একটা টাইম করে ওই সময় আপনি কি করবেন, আপনার থার্মোমিটার তাপমাত্রা মেপে আমাকে
হোয়াটসঅ্যাপে আপনি পাঠিয়ে দিবেন। তাহলে যদি রুগী ওটা না দেয় তাহলে ওটা রুগীর ফল্ট। পরবর্তীতে আপনাকে যখন কোনো কিছু বলবে তখন আপনি বলতে পারবেন যে, "দেখেন, আমি তো বলেছিলাম কিন্তু আপনারা যদি আমার নিয়ম না মানেন তাহলে কিভাবে হবে? আমি কিভাবে বুঝবো?" রুগী বলার আগে আপনাকে তাকে বুঝায় বলতে হবে যে আপনার যে কথা আছে, ওষুধই সব না। ওষুধের সাথে আপনি যে পরামর্শটা দিচ্ছেন, পরামর্শটা সঠিকভাবে মানলে তিনি পরিপূর্ণভাবে কি হবে? আরোগ্য হবে বা সুস্থ হবে। এরপরে ধরেন আপনার হোমিওপ্যাথিক ওষুধ আমরা কি ব্যবহার করে থাকি? আম অ্যাপিসমেল। অ্যাপিসমেল এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা দেখলেই অনেকে আর কোনো আপনার লক্ষণ না নিয়ে অনেকে অ্যাপিসমেলে চলে যায়। ঠিক আছে? তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এবং Morphia diffusa মাদার বা ছয় শক্তি এটাও কিন্তু খুবই ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ করে আম ডক্টর ইন্ডিয়াতে ডক্টর গোপী স্যার উনি কিন্তু আম ব্রোফিজিয়া ডিফিউজা ব্রোভিয়া ডিফিউজা এই যে মেডিসিনটা আছে, এই মেডিসিনটা কিন্তু উনি অনেক ব্যবহার করেন। উনার যে আ রোগীগুলো আছেন, উনার মেক্সিমাম প্রেসক্রিপশনে কিন্তু এই ওষুধটা নিম্ন শক্তি পাওয়া যায়। এরপরে আর্টিকা ইউরেন্স আপনি ব্যবহার করতে পারেন। তারপরে স সলিডাগো মেডিসিনটা ব্যবহার করতে পারেন। তারপরে নেট্রাম সালফ ব্যবহার করতে পারেন। তারপরে লিডাম ব্যবহার করতাম লিডাম পাল, তারপর আর্নিকা, রুটা, হিমামেলিস এই ওষুধগুলো কিন্তু আপনার একটা কমন মেডিসিন। তার মানে যে এইগুলোই ব্যবহার করতে হবে এমন না। এইগুলো সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে এবং আপনি কি করবেন? এছাড়া আপনার পূর্ণাঙ্গ কেস চেকিং এ যে ওষুধটা আসবে আপনি সেই ওষুধটা ব্যবহার করবেন এবং সেখানে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। এর জন্য যে আপনাকে এই ওষুধই হতে হবে তা না। আপনাকে তার রোগীলিপিতে যে ওষুধটা নির্দেশ করছে, সে কোন ধরনের রোগী, আসলে কার রোগ হয়েছে না, কোন ধরনের লোকের রোগ হয়েছে এটাও তো খুঁজে বের করতে হবে। অর্থাৎ ম্যাজমেটিক কোঅর্ডিনেশন আপনাকে দেখতে হবে। তার ভিতরে কোন মায়াজম রয়েছে, সেই ম্যাজমেটিক মেডিসিন আপনি দিলেন। সোরিক মায়াজমা পেশেন্ট না সিফিলিটিক মায়াজমা পেশেন্ট না সোরিক পিডিয়ামের টিউবারকুলার না সিফিলিটিক পিডিয়ামের টিউবারকুলার এটা তো বুঝতে হবে। এরপরে ধরেন আপনি আরো ডক্টর শ্যামল কুমার দাস স্যারের আরো দুটো গবেষণা রয়েছে যেমন উনি বলেন পিআরএস, পিটিএস, পোস্ট ট্রমা সিনড্রোম, পোস্ট ট্র্যাভিস সিনড্রোম এটা বলা হয়। তারপর ডক্টর রাজেন শঙ্কর বলেন ক্যান্সার মায়াজম বলেন, টাইফয়েড মায়াজম বলেন। এরকম অর্থাৎ আপনার প্রত্যেকটা মনীষী যারা বর্তমানে হোমিওপ্যাথিতে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন মডার্ন চিন্তা ভাবনা দিয়ে। তো তাদের জ্ঞানটাকেও কাজে লাগাবো এবং আমাদের অর্গাননটাকেও কাজে লাগাবো। দুটো মিলিয়ে আমরা সমন্বয় করে চিকিৎসাটা করব। ধন্যবাদ সকলকে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। না হলে আমি বিগত কয়েকটা ক্লাসে যেমন এর আগের দিন আমাদের ক্লাস নিয়েছিলাম। কোন বিষয় নিয়ে বলেন তো গত ক্লাসটা নিয়েছিলাম? অ্যানিমিয়া। অ্যানিমিয়া ছাড়াও আমি লাস্টে আলোচনা করেছিলাম। বলছিলাম নেক্সট ক্লাসে ইয়া স্যার আরেকটা হচ্ছে যে শক নিয়ে আলোচনা করা হয়েছিল আর হ্যাঁ, হচ্ছে হ্যামারেজ রক্তক্ষরণ। হ্যাঁ। এই তো মনে পড়েছে। এই বিষয়টা আমি গত ক্লাসে বলেছি না যে আজকে দেখিয়ে দিব? এইটা দেখাবো। আর কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলুন। The circulatory system, or cardiovascular system, is composed of the heart. বলুন, প্রশ্ন থাকলে করুন। স্যার আমরা যদি দেখি শোথ হয়েছে তাহলে শোথ এট ফার্স্ট দেখার সাথে সাথে স্যার কি আমরা এটা অ্যানালাইসিস করব যে এটার কোনো রোগের ফলে হয়েছে না মেডিসিনের ফলে হয়েছে, সেটা কি আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট দিব? অবশ্যই। আর ওটা না করলে তো আপনি প্রবলেমে পড়ে যাবেন। স্যার প্রশ্নটা হলো এজন্য যে আমার মায়ের মানে ডায়াবেটিস আছে, উনি বিভিন্ন টাইপের মেডিসিন
অ্যাটাক করে, তো উনার পায়ে শোথ হয়। তো আমি নরমালি বলি যে, "আম্মা তোমার এটা অ্যাগ্রাভেশন হয়েছে, মানে মেডিসিনে করেন।" বলল, "না রে আমার বয়স হয়েছে তো তাই এরকম হচ্ছে।" মানে উনি এটা মানতে চায় না। এইজন্য না আসলে উনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে, ঠিক আছে। এখন স্ট্রোক, স্ট্রোকটা আমি আগে দেখি স্ট্রোকটা আসলে কি। এই বিষয়গুলো আসলে আপনারা দেখলে বুঝতে পারবেন An ischemic stroke occurs when a স্ট্রোক কি clot হচ্ছে। forms in a partially blocked artery. Part of অর্থাৎ the clot আমাদের might এখানে কি হলো, একটা travels into the artery উম, and supply. রক্তে যে When আমাদের the ক্লট clot আছে becomes lodged, সেটা the আটকে artery গেল, is breaks এবং and সেই cuts off ক্লটটা blood কোথায় supply হলো, to parts of ব্রেনে the body, যে destroying brain ওইখানে and causing আটকে গেছে। neurological damage. অর্থাৎ এই যে ব্লাড সার্কুলেশন যেভাবে দেওয়া হয় Hemorrhagic ওইটা stroke যখন হচ্ছে occurs না, when the এটাই কিন্তু artery in স্ট্রোক। the brain bursts, অর্থাৎ রক্ত causing জমাট blood বেঁধে to গেছে flow বলে না, into the রক্ত জমাট বেঁধে গেছে। তো সিস্টেমটা আপনাকে বুঝতে হবে। এবার দেখেন এটা গেল, আপনারা কি ভিডিওটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এরপরে ধরেন আমার A myocardial infarction ইনফেকশন কখন হচ্ছে। happens when blood flow to blood tissue is obstructed. This can occur due to buildup of blood in the artery wall. Because oxygenated blood cannot reach part of the heart muscle, that muscle dies or is damaged, and the heart becomes weakened. আবার A দেখেন myocardial infarction or heart attack happens when blood flow to heart tissue is obstructed. This can occur due to buildup of plaque in the artery walls. Because oxygenated blood cannot reach part of the heart muscle, that muscle dies or is damaged, and the heart becomes weakened. কিছু বুঝেছেন? বিষয়টাকে বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলতে হবে, কারণ এটার তো পরে বর্ণনা করব। A এটা myocardial কিন্তু infarction or heart এটাকে আলোচনা করেছি, এই ডিজিজ গুলো আলোচনা করেছি, শুধু আপনাদের ভিডিওগুলো দেখানো হয়েছিল না। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা হয়েছে, থ্রোম্বোসিস, তারপরে আপনার থ্রোম্বস, তারপরে আপনার আমাদের ব্রেইনের যে রোগটা বলা হয় সেটা নিয়ে ডিভিটি বলা হয়েছিল। ডিভিটির কথা মনে আছে? ডিপ ভেন থ্রোম্বোসিস, ঠিক আছে, ডিপ ভেন থ্রোম্বোসিস। এখন এগুলো তো আলোচনা করেছি। এম্বোলিজম কি, এখন এম্বোলিজম এগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু পরের বিষয়টা বোঝা যায় না, ঠিক আছে। ব্লাড ভেসেল থেকে আমাদের রক্ত কিভাবে যায়, এম্বোলিজম কিভাবে হয়, অ্যাম্বুলস কিভাবে হয়, এগুলো কিন্তু দেখতে হবে, ঠিক আছে। দেখেন আমি ডিপ ভেন থ্রোম্বোসিস বা অ্যাম্বোলিজম, অ্যাম্বুলস, দেখেন আমাদের রক্তগুলো কিভাবে ওঠে, দেখেন, দেখেছেন এইখানে আমার এইখানে জমে গেল, অর্থাৎ জমে যে এই যে রক্তের কণাটা যখন আমার ক্লটটা হয়ে গেল তখন এটা বড় হয়ে গেল। এই পায়ে যে ডিপ ভেন থ্রোম্বোসিস ওইখান থেকে কিন্তু সেটা যখন হার্টে যাচ্ছে তখন এই জায়গাতে পাম্প করে ফুসফুসে এসে এটা কিন্তু আর ঘুরতে পারে না, এটা যে বড় ওইখানে আটকে গেছে, আটকে গেলেই কিন্তু সেখানে সমস্যা হয়ে যায়, যেটাকে প্লুরাল এফিউশন বলা হচ্ছে, আপনার ফুসফুসের রোগ বলা হচ্ছে। আপনারা কি বিষয়টা বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে জিনিসটা যেখানে হোক না কেন, এই জন্য আমরা হোমিওপ্যাথিতে বলি আপনার এই রোগটা আসলে তাহলে কার দেখা উচিত। অ্যালোপ্যাথিতে কি করে, নার্ভের ডাক্তার দেখে, হার্টের ডাক্তার দেখে, কিন্তু রোগটা তো মানুষের, কিন্তু সিস্টেম তো আমার সিস্টেমের এই জায়গায় যদি আমার এই দানাটা না বাঁধতে দেওয়া হতো, কথাটা বুঝেন। আপনি দেখেন আমার থ্রোম্বোসটাও এখানে হচ্ছে, এখানে রক্তটা সুন্দরভাবে তো চলে যাচ্ছে, এই যে এই জায়গায় যেটা বেঁধে গেল এইটুকু যদি আমি বাঁধতে না দিতাম এখান থেকে তাহলে বড় দানা ভেঙে যেত না, আর যদি বড় দানা ভেঙে না যেত তাহলে ওটা হার্টে যে ঝামেলা করতো না, ব্যাপারটা তাই না। এখন এটা করতে কিন্তু আমার 1 মিনিটও লাগে না, এই সমস্যাটা হতে কিন্তু 1 মিনিটও লাগে না। তাইলে আমরা যদি মনে করি বাইপাস সার্জারি আছে, বিভিন্ন জিনিস বলা হচ্ছে না আমাদের অ্যালোপ্যাথিক সিস্টেমে যে নিয়মে তারা ট্রিটমেন্ট গুলো করে, ঠিক আছে,
formed to reopen arteries that have become এখন clogged. বলে না রিং করায় বিভিন্ন This procedure, সেখানে কাজটা কি করে? এই যে আপনার ওরা অপারেশন গুলো কিভাবে করে দেখছেন? open the artery. এই A metal tube called a stent এসে কাজ is in to keep the artery from closing এটা রিং করা and দিল। allow for proper circulation. ব্লক বলে না, ব্লকটা কি? ওইখানে ব্লকেজ মানে ওইখানে চর্বি বেড়ে গেছে, আপনি সহজভাবে কোলেস্টেরলের যেটা ছিল সেটা বেড়ে গেছে, ওটা আটকে যাচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে, ওটাকে রিং করানো কি? এইভাবে রিং করা দিছে। এই হচ্ছে অপারেশন, এই হচ্ছে সার্জারি। তো দেখেন এই জিনিসটা আমাদের হোমিওপ্যাথিতে কত সুন্দরভাবে যে কিওর করা যায়। আপনি যদি এই পুরো মেকানিজমটা বোঝেন এবং তাকে যদি বোঝাতে পারেন, তাকে যদি বোঝান যে আমি এখানে ব্লকেজটা কমালাম, কিন্তু যে কারণে ব্লকটা হলো সেটা যদি না করা হয় তাহলে কি এই রোগটা আরেক জায়গায় হবে না? এখানে তো আমার কতগুলো শিরা রয়েছে, কতগুলো ভেইন রয়েছে, তাহলে অন্য কোনো জায়গায় কি এটা হওয়ার সম্ভাবনা আছে কি নেই বলুন? 100% আছে। তাহলে আমি কারণে ট্রিটমেন্ট না করে যদি শুধু ওই সমস্যার সমাধান করতে চাই তাহলে কি সেটা স্থায়ী হবে? না। Ventricular fibrillation is an arrhythmia that occurs when the heart আমাদের হার্ট প্রতিনিয়ত পাম্প হচ্ছে, কিন্তু আমাদের কিছু কিছু রোগের ক্ষেত্রে কি হয়, এই যে দেখেন দেখেছেন আপনার যে মেশিন বসে না, These shocks can restore normal heart rhythm. তাহলে আমাদের এই প্রত্যেকটা ডিজিজ বুঝতে হবে, ডিজিজে তাদের ট্রিটমেন্টটা কি আছে সেটা বুঝতে হবে। এইটা যখন ভালোভাবে বুঝতে পারবো তখন কিন্তু আমরা সঠিক চিকিৎসাটা করতে পারবো। এই জন্য আমি মনে করি যে আমাদের সমস্যাটা হয় কোথায়, আমরা থিওরিটিক্যালি জ্ঞানগুলো আমরা জেনে যাই। যেমন আমার বিগত ক্লাস যদি আপনারা খেয়াল করেন, আমি তো বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছি না? জি স্যার। এখন এই যে আলোচনা যদি আমি যখন রক্তক্ষরণের কথা বলবো, তাহলে রক্তক্ষরণ কেন হচ্ছে, রক্তক্ষরণের যে বিষয়গুলো আছে এর সাথে লিউকোমিয়া, ধরেন আমাদের স্যাররা কিন্তু এখানে একটা সিকোয়েন্স অনুসারে পড়ানো হচ্ছে। ধরেন আমি প্রথমে রক্তবদ্ধতা, যেটাকে বলছে কনজেশন, কগুলেশন, ওইটা ঘনীভূত হচ্ছে, এরপর হচ্ছে থ্রোম্বোস আকার দিচ্ছে, এরপরে অ্যাম্বোলিজম, তাহলে ডিপ ভেন অ্যাম্বুলেশন, ডিভিটি বলা হচ্ছে। তারপরে আমার এরপরে হচ্ছে রক্ত স্বল্পতা হয়ে গেল, অ্যানিমিয়া। তাহলে ইনফ্রাকশন, ওইটা হচ্ছে যে ইনফ্রাকশন হলো, এরপরে ইডিমা শোধ গেল, এরপর হচ্ছে আজকে আলোচনা করছি ইডিমা বা শোধ, যেহেতু এটা আলাদা একটা বিষয়। এবার দেখেন রক্তক্ষরণ, শক, তাহলে এই শকের যে ব্যাপারটা, তাহলে শকটা বুঝতে পারছেন, হার্টে হলে হার্ট অ্যাটাক, ব্রেনে হলে স্ট্রোক, ঠিক আছে? কিন্তু সিস্টেম তো একই, সিস্টেম কিন্তু আলাদা না। বিষয়টাকে বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ আমার ব্রেনে হচ্ছে আমরা তখন নাম দিলাম একটা, হার্টে হচ্ছে নাম দিচ্ছি আর একটা। আসলে ও রোগটা হয়েছে কার? একটা মানুষের হয়েছে। তাহলে মানুষের ট্রিটমেন্টটা যদি করতে পারি, যদি আমি রোগীর সঠিক চিকিৎসা করতে পারি, রোগ নয়, রোগীর সার্বিক আংশিক নয়, সার্বিক ভাবে করতে হবে। তাহলে আমরা সার্বিক চিকিৎসা যখন বুঝবো, এরপর যে ধরেন আগামী ক্লাসে আমাদের হতে পারে স্যার লিউকোমিয়া আলোচনা হতে পারে, বা এই লিউকোমিয়া যখন আলোচনা হবে, এর সাথে কিন্তু অ্যানিমিয়া কিন্তু আপনার আলোচনা এর আগে হয়েছে। তারপরেও কিন্তু অ্যানিমিয়া লিউকোমিয়া কিন্তু এর সাথে একই রকম, একই সাথে। এর সাথে কি আপনার যদি ইমিউন সিস্টেম, যেহেতু লিউকোমিয়া কি রোগ, এই যে রক্তক্ষরণ যদি হয়, রক্তক্ষরণের সাথে আমরা হিমোফিলিয়া, এই যে রক্তক্ষরণ রোগের সাথে আমরা যখন বলে থাকি রক্তক্ষরণ নিয়েও ধরেন আলোচনা করেছিলাম এর আগে রক্তক্ষরণ অল্প হয়েছিল। রক্তক্ষরণ সাধারণত আমরা ব্লিডিং বলি। এখন ব্লিডিং কি? আমাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে রক্ত সংবহন তন্ত্র থেকে রক্ত বের হয়ে আসার একটা অবস্থা। এটা আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে, হাত কেটে যেতে পারে, বিভিন্ন ভাবে কিন্তু আমাদের রক্তক্ষরণ হতে পারে, ঠিক আছে? রক্তক্ষরণের কিন্তু কোনো নির্দিষ্ট কজেশন নাই যে এই কারণে রক্তক্ষরণ হবে বা এই কারণে হচ্ছে, এরকম না, অনেক কারণ রয়েছে। আপনাকে সঠিক কারণগুলো খুঁজে বের করতে হবে, না হলে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্ট করতে পারবেন না। কারণ যে ক্ষরণের যে মূল কারণ, সেটা আঘাত পেয়ে হলো, না দুর্ঘটনাগ্রস্ত হলো, না কেউ ছুরির আঘাত দিয়ে কেটে দিল, না গুলির কারণে হলো, না কোনো রোগের কারণে হলো, ক্রনিক রোগের কারণে হলো,
এই যে বিষয়গুলো আছে, বা অত্যাধিক পরিমাণে যদি শব্দ, যদি শ্রবণ শক্তি যদি আমাদের যেটা শুনতে পারি, তার থেকে অত্যাধিক মাত্রার শব্দ হলেও কিন্তু আমাদের কান ফেটে কানের চারপাশে কিন্তু রক্ত চলে আসে। অনেক দূষিত আবহাওয়া আছে, গ্যাস আছে, যার কারণে কিন্তু আপনার চোখ মুখ থেকে রক্ত বের আসবে। তো এই ধরনের কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে যে রক্ত কেন ক্ষরণ হচ্ছে। এটা কোনো জন্মগত ত্রুটি রোগ কারণ কিনা। বংশগত রক্তক্ষরণের রোগের নাম হচ্ছে হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়া একটা মারাত্মক ডিজিজ, এটা কিন্তু ট্রিটমেন্ট নেই, এটা সাধারণত কোনো তেমন কোনো ট্রিটমেন্ট নেই, কারণ এটা অটোইমিউন ডিজিজ অনেকে বলে থাকে। এটা জন্মগত একটা রোগ, জেনেটিক ডিজিজ বা জেনেটিক ডিসঅর্ডার। ঠিক আছে, এই ধরনের রোগের চিকিৎসা যখন আপনি করতে পারবেন, এই ধরনের রোগী যখন ভালো হবে, কারণ এদের চিকিৎসার সঠিক গাইডলাইন দিয়েছেন সুস্পষ্টভাবে একমাত্র আমাদের ক্রিশ্চিয়ান ফ্রেডরিকস আমাদের আছে, তার আগেও কেউ দেয় নাই। তিনি সর্বপ্রথম দিয়েছেন, এবং সেই পথেই আমরা যদি ট্রিটমেন্ট করি আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি, কারণ তার দেখানো পথে যদি আমরা চিকিৎসা করি আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এখানে ভালো কিছু দেখাতে পারবো। এখন কিন্তু হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতেছে অনেকেই, হিমোফিলিয়ার পেশেন্ট কিন্তু আগের থেকে ভালো আছে। আমরা বলবো না সুস্থ হয়ে গেছে, কারণ এর যে পরীক্ষাগুলো, এই পরীক্ষায় তো আমরা অনেকে জানি না যে কি পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে জানতে হবে, কারণ এই যে হিমোফিলিয়া, এখন এইটাকে বলা হয় এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার। কারণ আপনি যদি এর ট্রিটমেন্ট প্রসিডিউর না জানেন, আপনার যদি এর পরীক্ষা না জানেন, তাহলে আপনি যতই বলেন না কেন ভালো আছে, সেটা কি গুরুত্ব পাবে? এই জন্য আপনাকে তো পরীক্ষা জানতে হবে, কোন পরীক্ষা দিতে হয়। এখানে সিবিসি কমন দেয়, তারপরে আপনার এপিটিটি টেস্ট দেয়। এখন এপিটিটি টেস্ট আমি বললাম, কিন্তু এটা ফুল ফর্ম না জানলে তো হবে না। তারপরে পিটিটি টেস্ট দেয়। তাহলে এই যে সংক্ষিপ্ত নামগুলো আছে, এর পূর্ণাঙ্গ নাম, এই রোগের জন্য এই পরীক্ষাগুলো কেন করা হয়, কি জন্য করা হয়, আপনি অ্যাডভাইস দিবেন। আপনার তো তাকে বর্ণনা করে বলতে হবে যে এই রোগের জন্য এই বিষয়গুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। যখন আপনি এগুলো জানবেন, জেনে যখন তাদেরকে বোঝাবেন, এবং আপনি বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, আপনার ইউটিউব রয়েছে, বিভিন্ন ভাবে আপনি যখন এটা তাকে দেখাবেন যে আসলে এই মেকানিজম, এই ব্যাপার, আপনি চিকিৎসাগুলো করেন খুব সুন্দরভাবে, চিকিৎসা রয়েছে, সঠিক সময় সঠিক চিকিৎসা করলে এই রোগ পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করতে পারে। কারণ আমরা রোগ সারার মালিক নই, রোগ সারার মালিক একজন, তিনি রোগ সারবেন, আমরা ওসিলা মাত্র বা নিমিত্ত মাত্র। তো যে যে ধর্মেরই হন না কেন, আপনি ঈশ্বরের প্রতি বলবেন, আহ তো তার কথা বলবেন যে আমি চেষ্টা করতে পারি, তবে রোগ যদি থাকে নিরাময় আছে, চেষ্টা করতে হতে হবে। অর্থাৎ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ আছে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা করতে পারি, এবং আশা করা যায় আমাদের সুচিকিৎসায় রোগী ভালো থাকবে, এবং যদি ঈশ্বর চায় অবশ্যই সুস্থ হয়ে যাবে। এভাবে বলে আপনি দেখেন, যখন চিকিৎসা করবেন তখন কিন্তু অনেক ভালো করতে পারবেন বলে আমি মনে করি। যদি কারো কোনো প্রশ্ন থাকে। হুসেইন আহমেদ নুরি স্যার, আপনি আজকে লেট করে